আজ বাদে কাল নেহার হলুদ অনুষ্ঠান, তারপরের দিনই বিয়ে। আর জানের বেস্ট ফ্রেন্ড শায়রকিনা দেশে থেকেও থাকবে না, তা হয় নাকি কখনো? তাই জান বিয়ের দাওয়াত দিয়েছে শায়রকে। যদিও শায়র প্রথমে একটু ভাব নিতে চেয়েছিল যে সে এখন না, পরে আসবে, কিন্তু তার ভাব আর নেওয়া হলো না। কেননা জায়ান যা জিনিস একটু রিকোয়েস্ট করে বলেছে, এই অনেক। বেশি এক্সপেক্ট করতে গেলে আবার দাওয়াতি কপালে জুটবে না। তাই শায়র বিনা বাক্যে দাওয়াত গ্রহণ করলো। যদি সে খানবিলায় বিয়ে হচ্ছে আগে থেকে জানতো, তবে হয়তো জায়ানের দাওয়াত দেওয়ার আগে উপস্থিত হতো। আর তাছাড়া তারা দীর্ঘদিন কানাডায় থাকার দরুন বাঙালি ইসলামিক বিয়ে দেখেনি। যদিও তারা বাবা আর মার ধর্মের মধ্যে বাবার ধর্মে অনুসারী, কিন্তু তবুও তারা অন্য সংস্কৃতিতে বেড়ে উঠেছে বলে তেমন রীতিনীতি নিয়ম কারণ জানে না। তাই তাদের আগ্রহ বেশি এসবের প্রতি। জায়ানের সাথে কথা বলার সময় শায়র জায়ানকে এক দফা খেপিয়েও দিয়েছে। জায়ান নাকি নিজে আমন্ত্রণ করে আনছে, যেভাবে খাল কেটে কুমির আনা হয়। এখন শায়র রূপী কুমির নাকি জায়ানের বোন নিয়ে পগারপার হবে। যদিও জায়ান বুঝে যে শায়র মজা করেই বলে, এতে এতটা খেপার কিছু নেই, কিন্তু সে না খেপলে মজাটা কই। অস্থিরতা যে কেবলই মোহনার মাঝেই বিরাজ করছে, বিষয়টা ঠিক তেমন নয়। এই অস্থিরতার রেশ জায়ানের মাঝেও বিরাজমান, মোহনার মতো নয়, বরং তার চেয়েও বেশি। আর মোহনাকে জায়ান এমনি এমনি এড়িয়ে চলছে না, এড়িয়ে চলারও যথেষ্ট কারণ রয়েছে। সেদিন শায়রের সাথে বিস্তারিত আলোচনা না করলে হয়তো এখন সে ধোঁয়াশাই থাকতো। তার অনুভূতির খাতা যদি শায়রের সামনে মেলে না ধরতো, তবে হয়তো তার ঝড়ের সৃষ্টি করত। মূলত এই কারণেই কিছুদিন মোহনাকে এড়িয়ে চলছে। বিষয়টার যৌক্তিকতা কতটুকু তার ধারণা নিতে, তার পরিমাণ কতটুকু তা আন্দাজ করতে। যেন বিষণ্ণ মনে একটা নদীর তীরে বসে আছে, ভার্সিটি শেষ করে নিরিবিলি সময় কাটাতে এখানে এসেছে। শহর থেকে বেশ দূরে ওই নির্জন জায়গাটা জানের নিজস্ব একান্ত সময় কাটানোর জন্য সবচেয়ে প্রিয় এই নদীর পার। ভার্সিটিতে অধ্যয়নকালে জান এখানে প্রায়ই আসতো, কিন্তু কাউকে সাথে আনতো না, এমনকি তার বন্ধুদেরও না। সে একাই আসতো, তাই এই জায়গার খোঁজ সে ব্যতীত কেউ জানে না। মূলত সে জানেনি কাউকে যে জায়গাটি তার এত প্রিয়। আজও জায়ন এসেছে নিজস্ব একান্ত সময় কাটাতে, নিজেকে নিজে সময় দিতে, নিজের মন বুঝতে। আদৌ কি তার হৃদয়ে যেই অনুভূতির জ্বর উঠেছে তাকে প্রশ্রয় দেওয়া উচিত? জান ভাবল বেশ কয়েকদিন আগে সেই বৃষ্টি স্নান বিকালের কথা, এক এলোকিসি বৃষ্টি কন্যাকে দেখে থমকে যাওয়ার কথা, রেশমের মতো চুলের সন্তময়তায় হারিয়ে যাওয়ার কথা, তার কণ্ঠে হৃদয়ের ঝংকার তোলার কথা। সেদিন সে শায়রকে কল করেছিল, শায়রকে বলেছিল, সায়র, আমার না কি হয়েছে, আমি ঠিক নেই। শায়র ভেবেছিল কিছুক্ষণ আগে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে গিয়েছিল। সে বার দুয়েক কল করার পরও বিপরীত দিক হতে কোনো রেসপন্স পায়নি, তাই আর কল করার চেষ্টা করেনি। কিন্তু কিছুক্ষণ পর জায়নের কল পেয়ে আর জায়নের এমন অদ্ভুত কথা শুনে শায়র কিঞ্চিত বিচলিত হলো। সে জায়নের কথার প্রতি উত্তরে বলল, কি বলছিস জায়ান? তোর আবার কি হবে? পরক্ষণে ভয়ত সুরে বলল, এই জায়ান, কোনো বড় অসুখ বাদলে নাকি? দেখ সায়র, ফাজলামো করিস না, আমি সিরিয়াস। বেশ গম্ভীর স্বরে বলল জায়ান। তার এহেন কথা শুনে শায়র কিছুটা চিন্তিত হলো। সে ভাবলো হলো কি হঠাৎ, জায়ান এভাবে কেন বলছে। সেও জায়ানে নাই গম্ভীর স্বরে বলল, খুলে বল জায়ান। ইদানিং আমার ঠিক কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। আমার না আগে এমন কখনোই হয়নি। এখনো মেন কথা না বলে শায়র বিরক্ত হলো। সে গালি দিয়ে বলল, কি হয়েছে বল, এত কথা করেছিস কেন? না বুঝে আসল কথা বল। আসলে আমার আগে কখনো কোনো মেয়েকে দেখে এমন ফিলিংস হয়নি। শায়র বুঝলো এবার ঘটনা নিশ্চয়ই 29-এর এই দামড়া ব্যাটাই এবার ফাইনালি প্রেমে পড়েছে। নয়তো মেয়ের কথা হুট করে কেন বলবে, যেখানে কানাডায় শত শত সুন্দরী মেয়ে তাকে প্রপোজ করে রিজেক্ট হয়েছে, সেখানে জান আজ নিজেই মেয়ের কথা বলছে, তাহলে বলতে হয় সে প্রেমে পিছলেছে। শায়র ঠাট্টা করে বলল, আর এমন কি মামা, তুমি প্রেমে পড়েছ? প্রেম? শায়রের মুখে প্রেম শব্দটা শুনে জান যেন হতবিহ্বল হয়ে পড়ল। সে এই বিষয়ে কখনোই ভাবেনি, মুখে তো দূর।
মনেও আনেনি এমন কথা। সে কিনা প্রেমে পড়েছে, আবার কার প্রেমে? তার চাচাতো বোনে। সে উত্তেজিত হয়ে শুধালো। প্রেম? কিন্তু কি করে আমি আমার বোনের প্রেমে পড়তে পারি? সায়র জায়ানের সাথে কথা বলতে বলতে মাত্রই পানি পান করছিল, কিন্তু তার ঢোক গিলতে পারল না। জায়ানের মুখে বোনের প্রেমে পড়ার কথা শুনে সায়র বিষম খেলো, কাশতে শুরু করলো। এত মেয়ে রেখে কিনা জান শেষমেশ নিজের বোনের প্রেমে পড়ল। জানের মাথাটা আদৌ ঠিক আছে? ছি ছি, শেষমেশ কিনা বোন। সায়র কোনো মতে কাশি সামলে বলল। মাথা ঠিক আছে তোর? এত মেয়ে রেখে কিনা শেষমেশ নিজের বোন? ছি জায়ান, তোর কাছে এটা আশা করিনি। সায়রের এমন রিয়াকশনে জ্যান ভরকে গেল। তার ভেতর সত্ত্বাও যেন তাকে ভৎসনা করছে, তার এমন মনে হলো। নিশ্চয়ই খুব লজ্জাজনক কাজ করেছে সে। জ্যান মিনমিন করে বলল। আমি নিজেও বুঝতে পারছি না ঠিক কিভাবে কি হলো। আমার মোহনার ক্ষেত্রেই কেন এমন মনে হচ্ছে? আমি কি... জ্যানকে মাঝপথে থামিয়ে দিয়ে সায়র বলল। এক মিনিট, এক মিনিট। মোহনা মানে? আমার ছোট আব্বুর মেয়ে, আমার চাচাতো বোন মোহনা। সায়র ঠোঁট গোল করে বলল। ও, তার মানে তুই মোহনার প্রেমে পড়েছিস? সেটাই তো বুঝছি না। আমার আসার 2.5 মাস চলছে এখন। প্রথম 2 মাস সব ঠিকই ছিল। তারপর গত কিছুদিন ধরে মোহনাকে দেখলে অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। যেমন? খুব অস্থির লাগে, হার্টবিট বেড়ে যায়, যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে হাতে চলে আসবে। এক প্রকার ঘুরে চলে যাই। তোর আর কারোর প্রতি, আই মিন কোনো বোনের প্রতি এমন হয়েছে? দেখ, নেহা ছাড়া আমার মেজো আব্বুর মেয়ে আছে। তাছাড়া 2 মামার 2 মেয়ে এবং ফুপ্পির 2টা মেয়েও আছে। তারাও তো আমার বোন। কই, তাদের ক্ষেত্রে তো এমন হয়নি। তাহলে মোহনাই কেন? সেটাই তো। আমি অ্যাজ এ ব্রাদার তাদেরও বেশি কেয়ার করি, কিন্তু মোহনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হচ্ছে। জান, আর ভেবে লাভ নেই। তুই সত্যি ওর জন্য ফিল করছিস, নয়তো এত মেয়ে রেখে সেই মোহনাই কেন? জ্যান ঠোঁট উল্টে বলল। কি জানি সায়র, বুঝতে পারছি না। সায়র কিছুক্ষণ ভেবে বলল। এক কাজ কর, কি? তুই ওকে এড়িয়ে চল। মানে? মানে খুব সহজ, তুই দূরে থাক ওর কাছ থেকে, ইচ্ছে করে এড়িয়ে চল। ও নিচে থেকে কিছু বললে বা করলেও তুই রেসপন্স করবি না। এতে কি হবে? আরে গাধা! গাধা ডাকাই জ্যান কিঞ্চিত রাগত সুরে বলল। সায়র, গাধা ডাকবি না বলে দিলাম। আচ্ছা, ডাকছি না। বলতে চাইছি যে তুই ওর থেকে কিছুদিন দূরত্ব বজায় রেখে দেখ, এই অস্থিরতা অনুভব করছিস কিনা। যদি না করিস তবে ওটা প্রেম নয়, মোহ। আর যদি করিস তবে ওটাই প্রেম। আর প্রেম পড়ার পর সেই প্রেমকে প্রশ্রয় দিলে ভালোবাসতে আর কতক্ষণ লাগে? জ্যান বিড়বিড়িয়ে আওড়ালো। প্রেম থেকে ভালোবাসা? হুম, প্রেম থেকেই ভালোবাসা। নিজেকে কন্ট্রোল না রাখলে ভালোবাসা রূপান্তরিত হবে। তাই বলছি, দূরত্ব বজায় রেখে নিজেকে কন্ট্রোলের চেষ্টা কর। হ্যাঁ, বুঝেছি। তারপর দেখ এটা তোর মোহ নাকি প্রেম। জ্যান উত্তর দিল না। এরই মাঝে সায়রের রেকর্ডিংয়ের ডাক পড়ল, তাই সে জ্যানকে বিদায় দিতে বলল। ডাক পড়েছে আমার, রাখছি এখন। এই নিয়ে পরে কথা হবে। জ্যান এখনো গভীর ভাবনে মত্ত অস্পষ্ট স্বরে জবাব দিল। হুম। যেটা বলেছিস সেটা কর, আর আমাকে আপডেট জানাস। বাই। সায়রের কল কাটার পরও জ্যানের ভাবান্তর হলো না। সে তখনও ফোনটা কানে ঠেকিয়ে একধানে সিলিংয়ের দিকে তাকিয়ে ভেবে চলেছে তার হৃদয়ে মোহনার অবস্থান কি, প্রেম নাকি মোহ। সেদিনের পর থেকে জ্যান মোহনাকে এড়িয়ে চলছে, নিজের অস্থিরতা আর অনুভূতির জোয়ার ঠেকানোর প্রয়াস। যদিও খুব একটা সফল হতে পারেনি, কারণ এড়িয়ে চলেও সে এক প্রকার ভেতরে ভেতরে ছটফটিয়েছে। আর এভাবে কেটেছে গত 17টা দিন। জ্যান আর পারছে না, তাই আজ তার এই পছন্দের জায়গায় এসেছে হিসেব মিলাতে। আজ তার সব ধোঁয়াশায় কেটে গেছে। সে এখন নিশ্চিত তার অনুভূতির ব্যাপারে। যদিও গত কয়েকদিনে টের পেয়েছিল, কিন্তু বুঝেও না বোঝার ভান করে নিজের অনুভূতি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে গেছে। কিন্তু পালিয়ে আর কতক্ষণ? সেই তো গন্তব্য মোহনাতে গিয়ে শেষ হলো। তাই জ্যান আর পালাবে না নিজ অনুভূতি থেকে। তাদের সাদর গ্রহণ করবে বলে মন স্থির করেছে। জ্যান ঠোঁট এলিয়ে হাসল, তারপর নিজের বুকের পা পাশে আঙ্গুল তাক করে নিজেকে উদ্দেশ্য করে অস্পষ্ট স্বরে বিড়বিড়িয়ে পড়ল। তাহলে তুমিও অবশেষে প্রেমে পড়লে নীলাদ্রি খান? তাও আবার কার প্রেমে?
ওই পিচ্ছি মোহনার, যাকে কিনা ছোটবেলায় কোলে করে ঘুরেছি, এখন তার পেছনে ঘুরতে হবে। যেন আবার একটু হাসলো, তারপর উঠে পড়লো বসা থেকে, নিজের ট্রাউজার ছেড়ে এগিয়ে গেল গাড়ির দিকে। বাসে যাওয়ার প্রয়োজন, বোনের বিয়ে বলে কথা, বড় ভাই হিসেবে যে তার অনেক দায়িত্ব। আর তাছাড়া সন্ধ্যার পর গেস্ট অর্থাৎ সায়ররা আসবে, তাই এখানে বেশিক্ষণ বসলে চলবে না। যেন গাড়িতে উঠে বসলো, কাজ নামিয়ে আরও একবার তাকালো বয়ে চলা নদীটির দিকে, স্ফীত হেসে গাড়িটা স্টার্ট করে প্রস্থান করলো। ওই ছেলে, চোখ কি পকেটে রেখে হাঁটেন যে জল জ্যান্ত একটা মেয়ে চোখে দেখছেন না? সায়ন নিজ চোখের উপর হতে সানগ্লাসটা খুলে সেটা বুকের কাছে টি শার্টের কাছে ঝুলিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো সামনে। দেখলো ফুলরের উপর কালো কুর্তি পরা গোলগাল ছোটখাটো একটা মেয়ে কোমরে হাত দিয়ে কপাল কুচকে চোখ মুখ খিচিয়ে জল শক্ত করে তার দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি, কিন্তু মেয়ে তুমি কোথায় রেখে হাঁটো? সায়রের কথায় মেয়েটার রাগের পারদ যেন আরো বাড়ল। পূর্বের চেয়েও চোখ মুখ খিচিয়ে বলল, এই কানা লোক, আপনি তো হন্তদন্ত হয়ে বাসায় ঢুকে পড়লেন, তারপর ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে দিলেন। স্যার থুতনিতে তর্জনী ঠেকে ভাবুক ভঙ্গিতে বলল, তাই বলছে। কই, আমার সাথে তো কারো ধাক্কা লাগলো না। মেয়েটা বার তড়িৎ বেগে উঠে দাঁড়ালো, পরক্ষণে ব্যথা দৌড় হালকা গুঙ্গিয়ে উঠল। আহ, আমার কোমরটা পুরো ভেঙে দিলেন, আর আপনি নিজে ধাক্কা মেরে বলছেন কেন আপনার গায়ে ধাক্কা লাগেনি? স্যার মেয়েটিকে আপাদমস্তক উপর থেকে নিচ একবার দেখে নিল। শায়রকে এভাবে তাকাতে দেখে মেয়েটি কপালের ভাঁজ ফেলে তার দিকে ছোট ছোট চোখ করে তাকালো। শায়র বলল, তুমি তো দেখি পাটকাঠের মতো শুক না, এর জন্য তো ভাবি কাউকে ধাক্কা মেরে অনুভব করলাম না কেন। মেয়েটি এর আগে ফুঁসতে ফুঁসতে বলল, কি আমি পাটকাঠির মতো শুকনো? আপনি কি, হ্যাঁ? নিজের বুকটা তো লোহার মতো শক্ত, মনে হলো শক্ত খাম্বার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। আমাকে তোমার শক্ত খাম্পা মনে হয়? তা নয় তো কি? এই বডি বানাতে কত জিম করেছে জানো? ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেয়েটি বলল। আজব তো, আমি কিভাবে জানবো? শায়র মেয়েটির ভাব নেওয়া দেখি বলল। এই মেয়ে, তুমি জানো আমি কে? মেয়েটি এবার অবাক হওয়ার ভান ধরে দুগালে হাত দিয়ে মুখ গোল করে বলে, ওমা, আপনি জানেন না আপনি কে? শায়র মেয়েটির প্রশ্নে থতমত খেয়ে যায়। তাকে বলল কি আর সে বলে কি, সে হত বিহ্বল নেত্রে তাকে জবাব দিল। মানে? এই যে, আপনি নিজের পরিচয় জানেন না বলেই তো আমার থেকে জিজ্ঞেস করছেন, তাই না? শায়রের মুখটা এবার বিস্ময়ে হাঁ হয়ে গেল। এই মেয়ে বলে কি এসব? কিয়ৎক্ষণ ভাবতেই বিষয়টি বুঝতে পারল, সে যে মেয়েটি তাকে বোকা বানিয়েছে। সামনে তাকাতে দেখলো মেয়েটি মিটমিট করে হাসছে। সে গলার আওয়াজ উঁচু করে বলল, এই মেয়ে, তুমি আমাকে কি বলছো এসব? মেয়েটি বুকের উপর হাত ভাঁজ করে বলল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আই হ্যাভ আ নেম। শায়র এবার মেয়েটির মতো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। বাট হু কেয়ারস? মেয়েটির হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে ক্রোধ ভর করে। এক হাত কোমরে দিয়ে শায়রের দিকে তর্জনী তাক করে এগিয়ে গিয়ে বলে, এই খাম্বা লোক, কাকে সাহস দেখাচ্ছেন আপনি, হ্যাঁ? জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? শায়র ফিচেল হেসে মজা করে বলল, না হে বালিকা, জানে না তো। আপনি বলে ধন্য করেন আমাকে। মেয়েটি আবারও এগুতে যাবে, তৎক্ষণাৎ কেউ তাকে পেছন থেকে আগলে ধরে বলে, এই আপা, কি শুরু করেছিসটা কি? এভাবে কেউ ঝগড়া করে নাকি? আমি ঝগড়া করছি না, ওই লোকটাই আমাকে ধাক্কা দিয়েছে। মনে এবার লোকটির দিকে তাকিয়ে বলল। শায়র দেখলো সরি, কিছু মনে করবেন না, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। এই মেয়েটাও আরেক শুটকি। ভাবতে লাগলো খানভিলায় সব শুটকি দেখবে বলে সদূর কানাডা হতে ডিরেক্ট এখানে এলো নাকি। কানাডায়ও সব শুটকি জিরো ফিগারের মেয়ে, এখানেও দেখে তাই। সে তো বাঙালি মেয়েদের কিছুটা নাদুস নুদুস এক্সপেক্ট করেছিল, এখন থেকেই সে এক্সপেকটেশন বিফলে গেল। মোহনা আবারও বলল, এই যে ভাইয়া, আপনার পরিচয়? শায়র স্মিত হেসে উত্তর দিল, আমি শায়র মাহমুদ। মোহনার নিকট নামটা পরিচিত মনে হলো না খুব একটা। সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, শায়র মাহমুদ? জি। আপনাকে চিনি বলে তো মনে হচ্ছে না। না, চেনারই কথা। আমি জায়ানের ফ্রেন্ড। ও, আপনি বড় ভাইয়ার ফ্রেন্ড? কানাডা থেকে এসছে, সাথে আমার বোন এলিজাও এসছে। ও, তো ওই আপুটা কই? বাইরে আছে, আসবে একটু পর।
কলেজটা তো তাই। আচ্ছা আপনি ভেতরে আসুন। মোহনা আর সায়র কথা বলতে বলতে লিভিং রুমের দিকে এগিয়ে গেল। মোহনা হাতের ইশারায় সোফা দেখিয়ে বলল, বসুন ভাইয়া। এত কিছু হওয়ার মাঝে ফিয়া যেন নীরব। আসলে ঠিক নীরব নয়, রাগে ফুঁসছে সে। এই তো তার সাথে কি ঝগড়াটাই না করলো এই সায়র, না সমুদ্র নামের ছেলেটা। আর এখন মোহনার সাথে কি সফটলি কথা বলছে। ফিয়ার মন মেজাজ এমনিতে খারাপ। সে জায়ানের নজরে আসতে চাইছে, কিন্তু জায়ান খুব একটা অ্যাটেনশন দিচ্ছে না তাকে। কিছুক্ষণ আগেও জায়ানের রুমে গিয়েছিল তার সাথে কথা বলতে, কিন্তু জায়ানের ভাবমূর্তি দেখে মনে হয়েছিল সে খুব বিরক্ত হয়েছে। তাই সে নিচে চলে এসেছিল। বাইরে বাগানে ডেকোরেশন চলছে, ভেবেছিল কিছুক্ষণ ওখানে হলেও বসবে। আর বাইরে যাওয়ার আগ মুহূর্তে বিপত্তি বাঁধল। কোত্থেকে এই লোক এসে ধাক্কা মারল। কি ব্যথাটাই না পেল কোমরে, এখনো টনটন করছে। আজকে শালার দিনটাই খারাপ। বাইরে যাওয়ার ইচ্ছেটাও মরে গেছে। তার চেয়ে ভালো নিজ রুমে বসে বই পড়বে। তাই সে আর ওখানে দাঁড়ালো না। তার যা ইচ্ছে করুক। সে ছুটে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। মোহনা ফিয়াকে চলে যেতে দেখে পিছন থেকে ডাকলো, আপা, এই ফিহা আপা। কিন্তু ফিয়া দাঁড়ালো না। মোনা ছোট করে একটা নিঃশ্বাস ফেলে সিঁড়ির দিক থেকে চোখ সরিয়ে শায়রের দিকে তাকালো। শায়রও সিঁড়ির দিকে তাকিয়ে আছে। সে শায়রকে বলল, কিছু মনে করবেন না ভাইয়া। আপা এমন না, কিন্তু আজ এমন খিটখিটে মেজাজে কেন বুঝতে পারছি না। শায়র চোখ সরিয়ে মোহনার দিকে তাকালো। ইটস ওকে, কিছু মনে করি না আমি। তুমি জানার কি হও? আমি বড় ভাইয়ার ছোট আব্বুর মেয়ে। শায়র হতবাক হয়ে গেল। এই মেয়েটাই তাহলে মোহনা? কিন্তু মেয়েটা তো পিচ্চি দেখতে, খুবই ছোট। জায়নের মতো অত বড় দামড়া ছেলে কিনা এই বাচ্চা মেয়ের প্রেমে পড়লো। জায়নের পাশে তো একেবারে পিচ্চি লাগবে। শায়র তবুও কনফার্ম হতে জিজ্ঞেস করলো, তার মানে তুমি মোহনা? শায়রের কথাই মোহনা খুবই অবাক হলো। যেখানে সে লোকটাকে চেনে না, সেখানে লোকটা তাকে চেনে, ইভেন তার নামও জানে। তবুও অবাকতা তুমি নম্র স্বরে বলল, জি, আমি মোহনা। শায়দ তাহলে ঠিকই ধরেছে। সে খানিক হেসে বলল। খুব কিউট আর মিষ্টি দেখতে তুমি। তোমার না তো মিষ্টি হওয়া উচিত। মোহনা শায়রের কথার প্রত্যুত্তরে হেসে বলে, তেমন নয় মোটেও। কি যে বলেন। ঠিক বলছি, আর রাগ করো না, আমি একটু বেশি স্ট্রেট ফরওয়ার্ড। আরে না ভাইয়া, কি বলছেন? রাগ করবো কেন? ওদের কথার মাঝেই এলিজা ভেতরে চলে আসলো। শায়র ডাক দিল তাকে। লিজা, ভাই এখানে, এদিকে আয়। এলিজা এগিয়ে আসতে শায়র উঠে দাঁড়িয়ে পরিচয় করিয়ে দিল মোহনার সাথে। বেশ হেসে খেলে পরিচিত হলো তারা। মোহনার এলিজাকে বেশ পছন্দ হলো। বেশ সুন্দর দেখতে এলিজা। তার মায়ের রূপ পেয়েছে, অর্থাৎ দেখতে পড়ে কানাডিয়ান। এমনিতেও তাই। তবুও বাবার মতো বাঙালিদের মতো হয়নি। পরনে লং শার্ট আর লেঙ্গিস, গলায় ঝোলানো সাদা রঙের স্কার্ফ। বিদেশি হলো, পোশাকে শালীনতা আছে। তা দেখে মোহনা খুব খুশি হলো। তার সাথে বেশ ভাব জমল এলিজার। একটু পরে জায়ান দোতলা থেকে নেমে এলো। এসে শায়রকে জড়িয়ে ধরলো। শায়র ঠাট্টা করে বলল, এই ছাড়, শালা চলাচল করছিস কেন? মোহনা ফিক করে হেসে দিল। জায়ান পিঠে চাপড় মেরে ছেড়ে দিয়ে শায়রের দিকে কটমটিয়ে তাকালো। হেসে বলল, জোরাজোরি না করলে ঠিকই তো পরে খোঁটা দিতিস। তা দিতাম। জানি তো। জান তারপর এলিজার সাথে কৌশল বিনিময় করলো। মোহনাকে বলল রান্নাঘর থেকে আম্মুদের ডেকে আনতে। মোহনা তাই করলো। ইরহাম খানরা কেউ বাসায় নেই আজ। কাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু, তাই অফিস বন্ধ রাখতে হবে কয়েকদিন। এজন্য আজ কাজের চাপ বেশি। মোহনার ডাকে মীরারা 3 রান্নাঘর থেকে বেরিয়ে এলো। মোহনার সাথে রুবিনা বেগমকেও ডেকে আনলো। জান সবার সাথে শায়রের পরিচয় করিয়ে দিল। সবার সাথে বেশ ভাব জমল তাদের। বাড়ির সকলেই শায়র আর এলিজাকে বেশ পছন্দ হলো। মীরা বেগম এগিয়ে এসে শায়রকে জড়িয়ে ধরলেন। তারপর শায়রের ডান হাতটা 2 হাতের মাঝে নিয়ে বলেন, ধন্যবাদ বাবা, ওখানে আমার ছেলেটার পাশে থাকার জন্য, তাকে দেখে রাখার জন্য। শায়র নিজের হাত ছাড়িয়ে 2 হাতে মীরা বেগমের হাত ধরে বলল, আরে কি বলছেন আন্টি? জায়ান কি আমার কেউ নয় নাকি? তবুও বাবা, তুমি ছিলে বলেই কিছুটা নিশ্চিন্ত ছিলাম। শায়র হাসল। তারপর রুবিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লেন। তাহলে আপনি জায়ানের বিউটিফুল গার্লফ্রেন্ড? রুবিনা শায়রের গাল টেনে বলল,
ওরে পাজি, তুমিও তো দেখি নীলাদ্র দাদু ভাইয়ের মতো বলছো। তো বলবো না, আসলে আপনি বিউটিফুল। এরপর শায়র কিঞ্চিত আফসোসের সুরে বলল, আমি আগে জানলে কখনোই জায়ানকে এই সুযোগ দিতাম না। জায়ান বলল, আমি কই সুযোগ পেলাম? দাদা ভাই দিল নাকি? ওদের কথাই হাসলো সবাই। জায়ান এবার হাসি থামিয়ে বলল, হয়েছে অনেক, পরে কথা বলিস, এখন আগে ফ্রেশ হ তোরা। জায়ানের কথাই সবাই তাড়া দিল ওদের ফ্রেশ হতে, তাই শায়ররাও সাই জানালো। জায়ান মোহনার উদ্দেশ্যে বলল, পিচ্ছি এলিজাকে তোর রুমে নিয়ে যা। মোহনা মাথা তুলিয়ে এলিজাকে নিয়ে নিজের রুমে গেল। এরপর জায়ান শায়রকে নিয়ে গেল নিজের রুমে। খানদের আত্মীয় স্বজনের সংখ্যা নেহাত কম নয়। বাসী এত আত্মীয় স্বজন নিয়ে অনুষ্ঠানের আয়োজন করাটা কিছুটা ঝামেলার হবে বলে মনে করেন ইরহাম খান। যদিও খানবিলাই এরিয়া যথেষ্ট বড়, তবে আত্মীয় স্বজন গেস্টদের জন্য আরও বড় জায়গায় অনুষ্ঠান আয়োজন করতে চান। নিজের একমাত্র মেয়ের বিয়েতে তিনি কোনো ত্রুটি রাখতে চান না। কাল হলুদের অনুষ্ঠান, অথচ এখনও জায়গাটা নির্ধারণ করতে পারলেন না। বাইরে থেকে পরামর্শ চাইলে এক একজন এক একটা বলছে। ইলহাম খান বলছেন সাদে অনুষ্ঠানের আয়োজন করতে, আর এরফাজ খান বলছেন বাগানে করার জন্য। ইরহাম সাহেব দুই ভাইয়ের দুই রকম মতামত হয় সমস্যার সমাধান করতে পারলেন না। ছাদে করবেন নাকি বাগানে করবেন এ নিয়ে দ্বিধা করছেন। অবশেষে সন্ধ্যায় সবাইকে লিভিং রুমে জড়ো হতে বলেন আলোচনার জন্য, বিশেষ করে বাড়ির ছেলেদের। সেখানে সবার কাছে তিনি পরামর্শ চান, এমনকি শায়রকেও বলেন। পূর্বের আলোচনায় কম বেশি সবাই কথা বলো, জায়ান নিশ্চুপ ছিল। সবাই বুঝলো ইরহাম সাহেব কথা বলছেন বলে হয়তো জায়ান কিছু বলছে না। শেষে ইরহাম সাহেব বলেন। জায়ান এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো, সরাসরি প্রশ্ন করে আর নীরব থাকতে পারল না, নিজের মতামত উপস্থাপন করলো। দেখো মেজো আব্বু, আমাদের বাড়ির ছাদ থেকে শুরু করে বাগান যথেষ্ট বড় হলেও গেস্টদের স্বাচ্ছন্দ্য মতো চলাফেরার জন্য এনাফ না। ইরফাজ খান বলেন, তাহলে কি করতে বলছিস? কোনো একটা কমিউনিটি সেন্টারে করার কথা বলছি। এতে করে আয়োজনটাও ভালো করে ত্রুটিহীনভাবে করতে পারবে। সব কিছু আগে থেকে গুছিয়ে বাড়ির মানুষজনও সময় মতো রেডি হয়ে ফাংশন অ্যাটেন্ড করতে পারবে, যা বাড়িতে করলে ঠিকঠাকভাবে পসিবল হবে না। ওখানে করলে ঝামেলাটাও কম হবে। আফটার অল তোমাদের প্রথম মেয়ের বিয়ে বলে কথা। এবার ইলহাম সাহেব বলেন, তা ঠিক আছে আব্বু, কিন্তু কালই অনুষ্ঠান, আর আজ কি কমিউনিটি সেন্টার খালি পাবো কালকের জন্য? ইলহাম সাহেব জায়ানের কথাকে যৌতিক মনে করলো পরক্ষণে। ইলহাম সাহেবের কথাই নিশ্চিত হলেন, আসলেই তো একদিনের মধ্যেই চাহিদা মতো কমিউনিটি সেন্টার পাওয়া যাবে নাকি। জায়ান সোপে গা এলিয়ে দিয়ে মুচকি হেসে বলল, ভাত ছিটালে কি কাকের অভাব হয় মেজো আব্বু? জায়ানের কথায় সবাই থতমত খেয়ে গেল। জায়ান কিসের মাঝে কি বলছে, সিরিয়াস মুহূর্তে সে কি ফাজলামো করছে? কিন্তু জায়ান তো এমন না। তাহলে ইলহাম সাহেব বলেন, বুঝলাম না তোর কথা। বলতে চাইছি যে টাকা দিলে সব হয়, তাই এটাও হবে। মোটা অঙ্কের টাকা অফার করলে একবেলার মধ্যেই পাওয়া যাবে, আর এখানে তো গোটা একটা দিন আছে। তিন ভাই বিবেচনা করে দেখল, আসলেই তো জায়ান যা বলছে তা ঠিক। সত্যি টাকা ঢালে কাজটা করা সম্ভব, হাতে যত কম সময় হোক না কেন। তাই তারা জায়ানের পরামর্শ অনুযায়ী কাজ করবেন বলেই সিদ্ধান্ত নিলেন। এমনিতেও বিয়ের অনুষ্ঠান তো কমিউনিটি সেন্টারে হবে, এটাও না হয় তাই হবে। ওদের আলোচনা শেষের দিকে রুবিনা বেগম বলেন, কিন্তু ছাদ আর বাগান উভয় জায়গাতেই তো ডেকোরেশন করা শেষ। এবার ফায়াজ বলে উঠল, তো কি হয়েছে, না সাজালে কি বিয়ে বিয়ে ফিল আসে নাকি? আর আমাদের প্রথম বোনের বিয়ে বলে কথা, তাই সব ধুমধামভাবেই হোক। আর এমনিতে বাসায় তো গেস্ট আসবেই, সাদামাটা হলে তারা কি ভাববে বলো তো? ফায়াজের কথায়ও যৌক্তিকতা রয়েছে, তাই বাড়ির বড়রা তার কথাতেও বিনা বাক্যে সায় জানালো। রুবিনা বেগম বলেন, ঠিক বলছিস দাদু ভাই, এটা তো ভেবে দেখিনি। এভাবেই তাদের মধ্যে নানা আলোচনা চলতে থাকলো। ইরহাম খান এক একে তাদের ছেলেদের দিকে তাকালেন। সবাই যেন চোখের পলকে বড় হয়ে গেল, দায়িত্ব নিতে শিখে গেছে, পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে শিখে গেছে। ছেলেদের উপর সব দায়িত্ব দিয়ে এবার তাদের অবসরের পালা। কিন্তু পৃথিবী থেকে অবসর নেওয়ার আগে নিজের গ্লানি বোধটুকু ঘোচাতে পারবেন কি? কলের আওয়াজে তার ধ্যান ভাঙল। দেখলেন ম্যানেজার সামাদ
কল দিচ্ছেন, নিশ্চয় জরুরি। তাই অফিস বন্ধ করার পরও কল দিচ্ছেন, তাই রিসিভ করা জরুরি ভাবলেন। সবাইকে বলে ফোনটা নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে জায়ানের দিকে এক পলক তাকাতে ভুললেন না। জায়ান হয়তো তাকালে দেখতে পেত এক বাবার করুণ চাহনি, চোখে দৃশ্যমান অসহায়ত্বের ছাপ। সন্ধ্যায় ইরহাম খানের বেরিয়ে যাওয়ার পর বাকিরাও এক একে উঠে পড়ল নিজ নিজ দায়িত্ব পৌঁছে নিয়ে তার সামলানোর জন্য। জায়ান বেরোনোর সময় শায়রকেও নিয়ে গেল, যদিও সে নিতে চায়নি, কারণ এসেছে এখনও ঘন্টা দুয়েক হয়েছে, রেস্ট নেওয়ার সময় পায়নি। এখন বেরোলে আর সুযোগ পাবে না। কিন্তু শায়র নাছোড়বান্দা, সে যাবেই যাবে। সে জায়ানকে হাত প্রসারিত করে বলে, তোর আর একা কাজ করার দরকার নেই, কাজ ইউর ভাই ইজ হিয়ার। ড্রামা বন্ধ কর, ড্রামাবাজ কোথাকার। শেষ কথাটা বিড়বিড়িয়ে বলে জায়ান। এরপর সদর দরজা পেরিয়ে বেরিয়ে যায় জায়ান। শায়রও পিছনেই তার, দৌড়ে তার পেছন পেছন ছুটতে ছুটতে বলে, এমন করছিস কেন জায়ান, আমাকে সাথে নেয় না? জায়ান দাঁড়িয়ে গিয়ে বলে, এসেছিস যে এখনো ঘন্টা দুয়েকও হয়নি, এরই মধ্যে বাদরামও শুরু করে দিয়েছিস। শায়র নাকা সুরে পড়ল, ভাই এইভাবে কথা কিভাবে বলতে পারলি আমাকে? কিভাবে আবার? আমার মুখ দিয়ে বলেছি, আবার বলে দেখাবো? শায়র হাত দিয়ে থামিয়ে মিছে চোখ মোছার অভিনয় করে বলে। থাক ভাই, দেখাতে হবে না। জায়ান শায়রের অহেতুক ঢং দেখে বলে, ওভার অ্যাক্টিং এর দোকান। বোনের ফিউচার হাজবেন্ড হিসেবে কিছু তো সম্মান কর। জায়ান দায় সারা ভাবি বলল, হলে তখন করবো না। তাও ভাই, এখন তুই আমাকে যত সম্মান দিবি, ইন ফিউচার তার চেয়ে হাজার গুণ ভালো রাখবো তোর বোনকে। বিষয়টা তো একবার ভেবে দেখ। জায়ান দীর্ঘশ্বাস পেলে আবার হাঁটা ধরল। তুই ভাব দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কাজ আছে। এই যাই না, দাঁড়া আমার জন্য। বলে সে আবারও ছুটল জায়ানের পেছনে। দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। দৌড়ে সে তার সামনে গিয়ে বলল, তোর বোনের বিয়ে মানে আমার বোনের বিয়ে, তাই দায়িত্ব নেওয়া উচিত আমার। শিওর তো তুই? হুম। মানে তুই বলছিস যে আমার বোন মানেই তোর বোন, তাই তো? একই প্রশ্ন বারবার করে শায়র বিরক্ত হলো। জায়ানের দিকে তাকিয়ে দেখলো তার ঠোঁটের কোণে মিটিমিটি হাসি। আজব তো, এখানে হাসা কি আছে? তাই বিরক্ত সূচক আওয়াজ করে বলল, হ্যাঁ তো, কিন্তু এতবার বলার কি আছে? সে দেখে এখনো জায়ান হেসে যাচ্ছে। একটু ভাবতেই বুঝতে পারে জায়ান কেন হাসছে। ইস, তাকে বোকা বানিয়ে দিল। কিন্তু সে তো এত সহজে হার মানার পাত্র নয়। তাই সে বলল, ও, বাট তুই যা ভাবছিস ঠিক তা না। তাহলে ঠিক কি? নেহা তোর আপন বোন মানে আমার বোন, যেমন এলিসা, কিন্তু বাকিরা তো না। সো আই স্টিল হ্যাভ চান্স, হ্যাভ নট আই? বুড়ো উঁচিয়ে জিজ্ঞেস করে জায়ান থেকে। জায়ান দীর্ঘশ্বাস ফেল। এসার কথাতে তারও এক কাটি উপরে, তাই একে নাক ঘাটানোই বেটার। কাজ যখন করতে চাইছি করুক, অ্যাটলিস্ট মুখটা বন্ধ থাকবে, অবন্তর কথা বলবে না। তাই সে শায়রকেও সাথে নিয়ে বেরোলো। এই সরি, আমি খেয়াল করিনি। মুখটা কাচুমাচু করে উপরের কথাগুলো বলল ফারিস। ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। টিস্যু এগিয়ে দিয়ে পুনরায় ব্যস্ত হয়ে পড়ে বলে ফারিস, আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। আমি সত্যি ইচ্ছে করে করিনি। মেয়েটি ওড়না টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, আমি কি একবারও বলেছি আপনি ইচ্ছে করে করেছেন? মেয়েটির কথাই ফারিস থতমত খেয়ে গেল। নিশ্চুপ হয়ে চেয়ে রইল মেয়েটির চোখে ধূসর রঙা মনির পানে। মেয়েটি হালকা হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি লিজা মাহমুদ, ইউ ক্যান কল মি লিজা। ফারিসও মেয়েটিকে হাসতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে মেয়েটির হাতের সাথে হাত মেলালো। আই এম ফারিস, আরশাম খান ফারিস। ইট মিনস আপনি জায়ান ভাইয়ের ভাই। জি, আর আপনি? আমি ওনার বেস্ট ফ্রেন্ড শায়র মাহমুদের বোন। ভাইয়ার সব বন্ধু ও তার ভাই বোনেদের এর আগে দেখেছি, কিন্তু আপনাকে তো। ফারিসকে শেষ করতে না দিয়ে এলিজা বলে উঠল, ইউ আর ফ্রম ক্যানাডা। ও, এই জন্যই চিনিনি আপনাকে। ইউ ক্যান কল মি তুমি। মেয়েটির কথাই হালকা হাসার চেষ্টা করলো ফারিস। সে অপরিচিত বা হুটহাট দেখা হওয়া কারোর সাথে ফারিস সহজে মিশতে পারে না। সে বাড়ির লোকজন ছাড়া সবার সাথে বেশ অল্পভাষী, কিন্তু আজ মেয়েটির সাথে নিজ স্বভাবের ঊর্ধ্বে গিয়ে অনেক কথাই বলেছে। আই উইল ট্রাই।
ওকে, কিন্তু আপনার কফিটা তো পড়ে গেল আমার কারণে। আরে কি বলছেন, আপনার গায়ে পড়েছে তাই সরি আমার ফিল করা উচিত। আমি এক কাপ বানিয়ে দেব? ধন্যবাদ বলার জন্য, আমি বানিয়ে নিতে পারবো। আচ্ছা।